অডিও স্টোরি এক্সপ্রেসে আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুর্ঘটনা। গল্প পাঠে আমি নন্দিতা। শুরু হচ্ছে আজকের গল্প দুর্ঘটনা। ধ্বংসস্তূপের ভেতর থেকে অংশু যখন নানা ব্যথা বেদনার সত্ত্বেও উঠে দাঁড়াতে পারল, তখনও ধাঁধার ভাবটা তার যায়নি। সাধারণত দুর্ঘটনায় পড়লে খুব জোরালো ধাক্কায় মনের ক্রিয়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পূর্বাপুর কিচ্ছু মনে পড়ে না, মন যেন যুক্তিহীন আচরণ করতে থাকে। তবে এ কিন্তু স্মৃতিভ্রংশ নয়। অংশু জানে নিজের ছোট্ট প্রিয় ফিয়াট গাড়িটার ছয়ছত্রকান চেহারাটা অংশু খুব মন দিয়েই দেখল, যাকে বলা যায় টোটাল ডিজাইনটিগ্রেশন। চেসিস ছাড়া কিচ্ছু আস্ত নেই বা যথাস্থানেও নেই। একটা দরজা উপর হয়ে পড়ে আছে ঢালু জমির ঘাসের ওপর। দরজার এক প্রান্ত দিয়ে একজোড়া ভারী সুন্দর পা ও গোলাপি সালোয়ারের প্রান্ত দেখা যাচ্ছে। আঙুলের উপর চুটকি, নখে পলিশ। নিচু হতে খুব কষ্ট হচ্ছিল অংশুর। কোমরটার জখম বোধ হয় বেশ গভীর। তার বয়স 42। এ বয়সে এ ব্যথা সহজে সারবার নয়। তবু নিচু হয়ে অংশু দরজাটা তুলবার চেষ্টা করল। প্রথমবারে পারল না, কিন্তু দ্বিতীয় চেষ্টায় সে পারল। অংশুর ভেতরে কোনো শব্দ এমনিতেই ছিল না। দরজার তলার দৃশ্যটা দেখে তার ভেতরটা যেন আরো নিস্তব্ধ ও চিন্তাশূন্য হয়ে গেল। রানু বেশি যন্ত্রণা পায়নি নিশ্চয়। মাথাটা তুবড়ে গেছে পিছন থেকে। মৃত্যু ঘটেছে তৎক্ষণাৎ। অংশু দরজাটা ছেড়ে দিলে সেটা ফের রানুর ওপর ধর্ষণকারীর মতো চেপে বসে যায়। অংশু হাইওয়ের দিকে মুখ তুলে তাকায়। হাইওয়ের এই অংশটা খুবই নির্জন। টানা লম্বা রাস্তার দুদিকটাই ফাঁকা। তবু দুর্ঘটনার গন্ধে লোক জুটবে, যদিও এখনো জমেনি। কিন্তু একটু পরপর দুটো লরি ঝড়ের বেগে চলে গেল। তার গাড়িটাকে মেরেছে একটা লরি। তার দোষ, সে লরিটাকে ওভারটেক করার চেষ্টা করেছিল। কয়েকবার চেষ্টা করেও প্রথম দিকে পারেনি। লরিটা সাইড দিচ্ছিল না। কত রকমের বদমাশ ড্রাইভার থাকে। অংশুর সন্দেহ, লরিওয়ালা তার গাড়ির আয়নায় সামনের সিটে বসা অংশুর পাশে রানুকে দেখছিল। রানু তো দেখবার মতোই। মেয়ে ছেলে দেখলে কিছু কিছু পুরুষ অদ্ভুত আচরণ শুরু করে দেয়। লরির ড্রাইভার সম্ভবত সেরকমই একজন। বহুক্ষণ ধরে লরিটা অংশুর পথ আটকে রেখে যাচ্ছিল। কখনো খুব স্পিড দিচ্ছিল, আবার কখনো ঢিলাঢালা ভাবে। ঠিক এই জায়গাটাতেই অংশু একটু ফাঁক পেতে অত্যন্ত তীব্র গতিতে লরিটাকে পাশ কাটাচ্ছিল। না কাটালেও ক্ষতি ছিল না, তবে রানু বারবার করে বলছিল, উফ, সামনে লরিটার ডিজেলের ধোঁয়া আমার একদম সহ্য হচ্ছে না, ওটাকে কাটাও তো। তাই কাটাচ্ছিল অংশু। তবে এ সময়ে সে একটা মারাত্মক ভুল করে বসে। ড্রাইভারের কেবিনটা সমান্তরালে চলে আসতেই অংশু বাদিকে চেয়ে একটু নিচু হয়ে ড্রাইভারের উদ্দেশ্যে চেঁচিয়ে গাল দিয়েছিল, এই সুয়ার কা বাচ্চা, মাজা কি হো রাহা হ্যায়? ড্রাইভারটা কোন দেশে তা বলা শক্ত। লরিওয়ালাদের কোনো দেশ থাকে কি, বিশেষ করে দূরপাল্লার লরিওয়ালাদের? অংশু দীর্ঘকাল হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে জানে, এইসব লরিওয়ালা যে দেশেরই হোক, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় বা দিল্লি থেকে ব্যাঙ্গালোর ট্রিপ মেরে মেরে এদের গা থেকে প্রাদেশিকতা মুছে গেছে। এদের দেশ ঘর সব এখন এক লরির প্রশস্ত কেবিন। ফিয়াটের ঘাতক লরিওয়ালার মুখটায় খোঁচা খোঁচা দাড়ি ছিল। মুখখানা ছিল প্রকাণ্ড। মাথায় বড় বড় রুক্ষ চুল, লোমশ হাত। একবার জানলা দিয়ে তাকালো ছোট্ট ফিয়াটের দিকে। তারপর আচমকা লরিটার ডান দিকে ঘেঁষতে শুরু করলো
অত্যন্ত বিপজ্জনকভাবে। অংশু তখনও পুরোপুরি কাটাতে পারেনি, পিছনেরও উপায় নেই। কি হচ্ছে তা বুঝবার আগেই রানুর দিকটায় লরিটা প্রথম ধাক্কা মারে। সেটা এমন কিছু গুরুতর ছিল না, অংশু হয়তো সামলে দিতে পারত। রানু একটা তীব্র চিৎকার করে উঠেছিল বটে, কিন্তু তাও পারত অংশু। তবে লরিটা রসিকতা করছিল না। টাটার সেই অতিকায় হেভি ডিউটি ট্রাক অংশুর দেওয়া গালাগালটা ফেরত দিল দ্বিতীয় ধাক্কায়। সেটা ঠিক ধাক্কাও নয়, রোড রোলার যেমন ধান ইট ভেঙে চেপে বসিয়ে দেয় রাস্তায়, অবিকল সেইভাবে পিষে দিল প্রায়। অংশু নিজের ট্রাউজারের ভেজা ভাবটা টের পেল এতক্ষণে। না, রক্ত নয়। গাড়িটা যখন তাকিয়া রানুকে গর্ভে নিয়ে চক্কর খেয়েছিল, তখন অংশুর পেচ্ছাপ হয়ে যায়। অনেকগুলো ঘটনার মধ্যে একটা। অংশুর একটু গা ঘিনঘিন করল। বলতে কি, এই গা ঘিনঘিন করাটাই দুর্ঘটনার পর অংশুর প্রথম প্রতিক্রিয়া। এছাড়া তার মন সম্পূর্ণ ফাঁকা, সুখ দুঃখ শূন্য। একটু খোঁড়াতে খোঁড়াতে অংশু তার গাড়ির ধ্বংসস্তূপ থেকে সরে এলো। নিচের দিকে ঢালু জমি গড়িয়ে গিয়ে একটা চওড়া নালায় শেষ হয়েছে। নালাটা জলে ভর্তি। দুটো ছাগল নির্বিকার ভাবে আগাছা চিবোতে চিবোতে উঠে আসছে। অংশু একটা গাছের তলায় ছায়ায় বসল। কিছু করা উচিত, কিন্তু কি তা সে স্থির করতে পারছিল না। একটা সমস্যা অবশ্যই রানু, বেশ বড় রকমের সমস্যা। বেঁচে থাকলে রানুর সমস্যা হতো না। যেমন করেই হোক নানা রকম অনভিপ্রেত প্রশ্ন তারা দুজনে মিলে এড়িয়ে যেতে পারত। কিন্তু রানু এখন মৃত, অর্থাৎ নিরেট একটি বোঝা বা ভার মাত্র। অংশুর গাড়িতে তার উপস্থিতি নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব অংশুকে একাই দিতে হবে। রানুর বদলে যদি সে নিজে মারা যেত বা দুজনেই, তাহলে কোনো সমস্যা থাকতো না। সে মরে রানু বেঁচে থাকলে রানু শুধু ঘটনাস্থল থেকে সরে পড়লেই হতো। আর দুজনে মরলে অবশ্য প্রশ্ন উঠত, কিন্তু জবাবদিহি করার কিছু ছিল না। অবশ্য এসব সমস্যা খুব গুরুত্ব দিয়ে ভাবছে না অংশু। তার ফাঁকা অভ্যন্তরে কিছু গুঞ্জন উঠছে মাত্র। বেকুব এবং রাগী এক লরিওয়ালা যে কি ঘটিয়ে গেল তা সে নিজেও জানে না। তবে প্রতিশোধটা সে বড় বেশি নিয়েছে। দূরপাল্লার লরি ড্রাইভারদের এত আত্মসম্মানবোধ থাকার কথা নয়। সুয়ারকি বাচ্চা বা ওই ধরনের গালাগাল তাদের কাছে জল ভাতের শামিল। সেদিক দিয়ে দেখতে গেলে এত বড় প্রতিশোধের পেছনে কারণ একটাই, দূরপাল্লার নারী বর্জিত দৌড়ে লোকটার ভিতরে একটা পুঞ্জীভূত যৌন কাতরতা ছিল। সেটাকে উস্কে দিয়েছিল রানু। আর সেই বেসামাল কাম থেকে এসেছিল ক্রোধ, ক্রোধ থেকে হিংসা। ইন্ধন ছিল অংশুর নিতান্তই বহু ব্যবহৃত এবং বিষহীন একটি গালাগাল। একটু দূর থেকে অংশু ধ্বংসস্তূপটা দেখতে পাচ্ছে। রানুর পা দুটো এখান থেকে দেখা যাচ্ছে না। অংশুর মনে হচ্ছিল তার এখান থেকে অবিলম্বে সরে পড়া উচিত, কিন্তু কাজটা খুব বাস্তব বুদ্ধিসম্মত হবে না। ওই ধ্বংসস্তূপ হাজারটা আঙুল তুলে তাকে নির্দেশ করবে, চিহ্নিত করবে। হাইওয়ের উপর ইতিমধ্যে ৫-৭ জন লোক দাঁড়িয়ে পড়েছে। ২-৩টে গাড়ি এবং লরিও থামল। ঢালু বেয়ে উঠে আসছে কাছাকাছি গ্রামের কিছু লোক। তাদের ভয়, বিস্ময় ও কাতরতার স্বাভাবিক উক্তিগুলি শুনতে পায় অংশু। একজন স্যুট পরা বয়স্ক ভদ্রলোক অংশুর সামনে এসে দাঁড়ায়। অংশুর চোখ ভালো করে তোলে না, এক পলক তাকিয়ে মুখটা নামিয়ে রাখে। লোকটা জিজ্ঞেস করে, গাড়ি কে চালাচ্ছিল? আপনি? হ্যাঁ বলেই অংশু টের পায় তার গলার স্বর ভাঙা এবং বিকৃত, কেমন কেটে যাচ্ছে। কি করে হলো বলুন তো? লরি। ফের গলার স্বরে একটা কাঁপুনি টের পায় অংশু।
ভদ্র মহিলা বলে ভদ্রলোক কথাটাকে ভাসমান রাখেন। অংশু গলা খাকারি দেয়। এতক্ষণে সে শরীরেও কাঁপুনিটা টের পাচ্ছে। বলে, কি অবস্থা? ভালো নয়, হাসপাতালে রিমুভ করতে হবে। অংশু নড়ে না, মাটির দিকে চেয়ে থাকে। আপনার ইনজুরি কিরকম? কিছু বলতে তো হবে, তাই শেষ অবধি সমস্যাটা কাটিয়ে উঠতে পারল অংশু। দয়াপরবশ একজনের গাড়ি হাসপাতালে পৌঁছে দিল তাদের। ডিজিজডের নাম? রানু সরকার। ঠিকানা? ম্যাকওয়ে অ্যান্ড কোম্পানি, 16। এটা তো অফিসের ঠিকানা। আগে হ্যাঁ, হোম অ্যাড্রেস। দেখুন, উনি ছিলেন আমার কলিগ। আমরা একটা প্ল্যান্ট ভিজিট করতে যাচ্ছিলাম অনঅফিসিয়াল স্ট্যাটাস। ওর হোম অ্যাড্রেসটা আমার ঠিক জানা নেই। অফিসে নিশ্চয়ই আছে। আছে বলে হাফ ছাড়ল অংশু। আপনিও তো বেশ ইনজুর্ড, তাই না? হ্যাঁ, মানে একটু তো লাগবেই, অত বড় অ্যাক্সিডেন্ট। আপনি কি ভর্তি হবেন না? না, তার দরকার নেই। 1 টেডভ্যাক উইল বি এনাফ। আচ্ছা, আমি কি যেতে পারি এখন? কোথায় যাবেন? বাড়ি, মানে আমার একটু রেস্ট দরকার। পুলিশ এনকোয়ারি হবে, জানেন তো? জানি। অংশু আরো কিছু প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে এলো। রিক্সা ধরল একটা। সমীরনের বাগান বাড়িটা ভারী ছিমছাম, নির্জন, সুন্দর। বিশাল বাগানে অনেক পাখি ডাকছে। অংশু স্নান করেছে, প্যান্ট আন্ডারওয়্যার ধুয়ে রোদে শুকোতে দিয়েছে। একটা মস্ত তোয়ালে জড়িয়ে বসে আছে বারান্দায় বেতির চেয়ারে। 2 কাপ চা খেয়েছে সে। শরীর বা মনের অস্থিরতার কোনো উপশম ঘটেনি। সমীরনের বাগান বাড়িটা মোটামুটি ভাবে ফুর্তিরই জায়গা। সমীরন নিজে তার মেয়ে মানুষদের নিয়ে এখানে আসে মাঝে মাঝে। সুতরাং এখানে একটি বার আছে। অংশু মদ খায় না। সে আর রানু এসে বড়জোর চা বা কফি খেয়েছে, মুরগির ঝোল দিয়ে ভাত সেটেছে, তারপর একটা শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে। সেই আসঙ্গই ছিল মদ। আজ 2 কাপ চায়ের পরেও তার অন্য কিছু প্রয়োজন বলে মনে হলো। অংশু ডাকল, বিশু। বিশু এলে সে বলল, কি আছে তোমাদের বলো তো? হুইস্কি বা ব্র্যান্ডি? সব আছে। একটু ব্র্যান্ডি দাও তো, সোডা মিশিয়ে কিন্তু। বিশু চলে গেল। অংশু পাখির ডাক শুনতে লাগলো। পাখি, অনেক পাখি। বারান্দার সামনেই একটা ঢ্যাঙা লোহার ফ্রেমে শেকল বাঁধা একটা দোলনা ঝুলে আছে। তারা দুজনে, অর্থাৎ অংশু আর রানু, যে দোলনায় চড়ত তা নয়, তবে মাঝে মাঝে রানু গিয়ে বসতো ওখানে। সে বসতো পা মুড়ে, হাতে থাকতো স্কেচের প্যাড আর পেন্সিল। অনেক পাখির স্কেচ করেছিল। ওর ব্যাগটা কোথায় গেল ভেবে অংশু হঠাৎ সোজা হয়ে বসে। তারপর ভাবে, যেখানেই থাক, তাতে কি আর যায় আসে। এই ভেবে ফের গা ছেড়ে দিল সে। ব্র্যান্ডিতে প্রথম চুমুক দিয়ে তার খুব ভালো লাগলো না। এর আগে 1-8 সে সামান্য খেয়েছে, কোনোবারই ভালো লাগেনি বলে অভ্যাস করেনি। আজ ভালো না লাগা সত্ত্বেও সে ধীরে ধীরে জোর করে পুরোটা খেয়ে নিতে পারল। বেশি নয় অবশ্য, 1 পেগ হবে। মাথাটা একটু কেমন লাগছে কি? অংশু চোখ বুঝে বসে থাকে অনেকক্ষণ। খাবেন না স্যার? লাঞ্চ রেডি।
অংশু একটু চমকে ওঠে। সামান্য সেই চমকে শরীরটা নড়তেই কোমর থেকে ব্যথাটা হিড়িক দিয়ে উঠে আসে মেরুদণ্ড বেয়ে। স্পাইনাল কর্ডে যদি লেগে থাকে তবে কিন্তু ভয় রয়ে গেল। হাড়ের দিকেও একটা ব্যথা মাথাচাড়া দিচ্ছে। যদি স্পন্ডিলাইটিসের মতো কলার নিতে হয়। স্যার, আজ দিদিমণি এলেন না? ডাইনিং হলের দিকে যেতে যেতে অংশু বলল, না। আপনি কি স্যার অসুস্থ? অংশু একটা শ্বাস ফেলে বলল, একটু চোট হয়েছে। তেমন কিছু নয়। গাড়িও যে আনেননি আজ স্যার? সার্ভিসিংয়ে গেছে। এসব প্রশ্নের উত্তর দিতে অংশুর রাগ হচ্ছিল না, কারণ এসব সৌজন্যমূলক প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। বিশু তো আর জেরা করছে না, জবাব দেওয়াই উচিত। চেপে গেলে সন্দেহের বীজ বপন করা হবে। অংশু প্রকৃত মুশকিলে পড়ল খেতে বসে। চমৎকার সরু চালের সাদা গরম ভাত, কাঞ্চনবর্ণ মুরগির কারি, ধোয়া ওঠা ডাল, মুচমুচে আলু ভাজা, মাছের ফ্রাই, চাটনি। এসব দেখে আজ তার বারবার ওয়াক আসছিল। এতক্ষণে রানুকে কাটাছেঁড়া করা হচ্ছে কি, নাকি ঠান্ডা ঘরে ফেলে রেখেছে? ওর সৎকারেরই বা কি হবে? কে এসে নেবে ডেড বডি? ওর স্বামী। কিন্তু ওই বডির কিছু দায়িত্ব তো অংশুরও আছে। অংশু তো কম ভোগ করেনি ওই শরীর যতদিন জ্যান্ত ছিল। অংশু বিস্তর নাড়াঘাটা করে সব ফেলে ছড়িয়ে উঠে পড়ল। খেলেন না স্যার? আজ পারছি না। একটা পান আনো তো বিশু, জর্দা দিয়ে। এসব খাওয়া দাওয়া ইত্যাদির অ্যারেঞ্জমেন্টের জন্য প্রত্যেক রবিবার অংশুকে 50টা করে টাকা দিতে হয়। আজ আবার এক পেগ মদের দাম আছে। খরচটা আপাতত বেঁচে যাচ্ছে অংশুর। সামনের রবিবার সে অবশ্যই আসছে না। বারান্দায় যেতে গিয়েই হল ঘরের টেলিফোনটা নজরে পড়ল তার। একটু থমকালো সে। তাদের কলকাতার বাড়িতেও টেলিফোন আছে। কথা বলবে কি একটু ইতস্তত করে অংশু। তারপর হঠাৎ সিদ্ধান্ত নেয় বলবে। বলাই উচিত। ফিরলে সকলের মুখোমুখি দাঁড়িয়ে দুর্ঘটনার কথা বলতে তার ভীষণ অস্বস্তি হবে। মুখ না দেখেই বলে দেওয়া ভালো। বলতে যখন হবেই, তাই কিছুক্ষণের চেষ্টায় সে বাড়ির লাইন পেল। ধরল তার বোন রীতা। শোন, আজ একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলে রীতা একটা আর্তনাদ করে উঠল ওধারে। শোন, ডোন্ট বি নার্ভাস। আমার কিছু হয়নি। কিছু হয়নি? আমার কিছু হয়নি, তবে গাড়িটা গেছে। আর আর কি? আমার সঙ্গে আমার একজন কলিগ ছিল, তার অবস্থা ভীষণ খারাপ। বাঁচবে না? বোধ হয় না। সে কি? চেঁচাস না, ঠান্ডা হয়ে শোন। আমি ব্যান্ডেল থেকে কথা বলছি। ব্যান্ডেল থেকে? ব্যান্ডেল থেকে কেন? তুমি তো প্ল্যান্টে গিয়েছিলে। হ্যাঁ, প্ল্যান্টেই ভদ্রমহিলা ধরলেন আমাকে। ব্যান্ডেলে ওর কে একজন আত্মীয় থাকেন, সে নাকি গুরুতর অসুস্থ। আমাকে একটু পৌঁছে দিতে বললেন। ভদ্রমহিলা কে গো? আমাদের পাবলিসিটি অফিসার রানু সরকার। তুমি ব্যান্ডেল গেলে পৌঁছে দিতে? কি আর করব, ট্রেনের নাকি আজ কি সব গন্ডগোল ছিল হাওড়ায়, তাই। ট্রেনের গন্ডগোল? তাহলে কি হবে? মা আর বৌদি যে বর্দার সঙ্গে তারকেশ্বর গেল। তারকেশ্বর? ওহ গড! অংশু হাল ছেড়ে দিল প্রায়। কি বলছো? অংশু মনে মনে নিজেকে বলল, ইডিয়েট। এর চেয়ে ঢের বেশি চক্করে পড়েও দুনিয়ার চালাক লোকেরা বেরিয়ে আসে, আর তুমি কি গাড়লো? চালাও, চালিয়ে যাও। অংশু একটু ধীর স্বরে বলল,
ট্রেনের গন্ডগোল ছিল কিনা তা তো আমার জানার কথা নয়, ভদ্রমহিলা বলছিলেন তাই ধরে নিয়েছি আছে। ব্যান্ডেলে কোথায় আছো তুমি এখন? কোথা থেকে কথা বলছো? অংশু এত মিথ্যে কথা একসঙ্গে জীবনে বলেনি। একটু ঢোক গিলে বলল, হাসপাতালের কাছে। ভদ্রমহিলার কিরকম লেগেছে? মাথাটা থেতলে গেছে। উফ মাগো। একটু চুপ করে থেকে রীতা বলল, কি হয়েছিল মেজদা? লরি, একটা লরি মেরেছিল বাদিকে। বাঁচার কি কোনো চান্স নেই? না। গাড়িটা? গেছে, একদম গেছে। তুমি তাহলে কি করে ফিরবে? দেখছি, ফেরার জন্য চিন্তা নেই, পারবো। শোনো মেজদা, ছোটদা একটু আড্ডা মারতে বেরিয়েছে সকালে, ও ফিরলে তোমাকে গিয়ে তুলে আনবে। ওর গাড়ি নিয়েই বেরিয়েছে, নইলে আমিই চলে যেতাম। না, তার দরকার নেই। বাবাকে বলবো তো? বলিস, তবে আগে বলিস যে আমার কিছু হয়নি। সত্যি হয়নি তো? আচ্ছা, কিন্তু তুমি কখন ফিরবে? রানুর একটা ভালো মন্দ খবর পেলেই। ছাড়ছি, ভাবিস না। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। অংশু ফোন রেখে দিল। শোয়ার ঘরে এসে সে দরজা বন্ধ করে বিছানায় গড়িয়ে পড়ে। শরীরের ভার আর বহন করা যাচ্ছে না। বিছানাটা নরম ফোম রবারের, ভারী নরম। এই বিছানাতেই সে আর রানু। কিন্তু রানু স্মৃতি তাকে একটুও তাড়া করছে না। তবে এতক্ষণে দুর্ঘটনার পুরো ভয়াবহতা সে একা ঘরে স্মরণ করতে পারল। ওই রকম ভাবে চুরমার হয়ে যাওয়া একটা গাড়ির ভিতরে থেকেও কি করে সে বেঁচে গেল সেটা এখনো ভেবে পাচ্ছে না সে। বাঁচলেও এমন আস্ত অবস্থায় তো কিছুতেই নয়। তবু আশ্চর্য কিছু ব্যথা বেদনা নিয়ে সে বেঁচেই আছে। তার শরীর থেকে রক্তপাত হয়েছে সামান্য, মাত্র 4 জায়গায় ছড়ে বা চিরে গেছে। জামাকাপড় অবশ্য ছিঁড়েছে, কিন্তু তা ব্যবহারের অযোগ্য নয়। এত বড় একটা অ্যাক্সিডেন্ট যাতে রানু তৎক্ষণাৎ মারা গেল, ফিয়ারটা হয়ে গেল খণ্ড খণ্ড, তাতে পড়েও সে এমন ফুলবাবুটির মতো অক্ষত অনাহত রয়ে গেল কেন? কদিন আগেই রিপ্লের বিলিভ ইট অর নটে সে পড়েছিল একজন লোক মোটর গাড়িতে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটা ট্রেন এসে সেটার ওপর পড়ল এবং প্রায় 600 মিটার মোটর গাড়িটাকে থ্যাতলাতে থ্যাতলাতে পিষে দলা পাকিয়ে নিয়ে গিয়ে ফেলে। আশ্চর্য এই যে মোটর চালক সামান্য কিছু কাটাছিড়া নিয়ে তা সত্ত্বেও দিব্যি বেঁচে গিয়েছিল। হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়নি। অংশুর ব্যাপারটাও তাই নয় কি? এ বাড়িতে যে এত পাখিটাকে তা আগে কখনো লক্ষ্য করেনি অংশু। আজ সঙ্গে রানু নেই বলেই বোধহয়, পাখিদের গন্ডগোলেই বোধহয় তার ঘুম এলো না। শরৎকালের দিব্যি মনোরম আবহাওয়াটি ছিল আজ। ভারহীন কিছু মেঘ পায়চারি করে ফিরছে আকাশে। এবার বাদলাটা খুব গেছে, তাই চারিদিকটা ধোয়া মোছা চমৎকার। কিন্তু এমন মনোরম আবহাওয়া পেয়েও তার ঘুম এলো না এক ফোঁটাও। অবশ্য তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পেটে ভাত পড়েনি, রানু মারা গেছে, ঘুম আসার কথাও তো নয়। তবু চুপচাপ চোখ বুঝে অংশু পাখিদের গন্ডগোল শুনতে লাগলো। ঘুম তো নয়ই, একে বিশ্রামও বলে না। মন প্রশান্ত না থাকলে বিশ্রাম ব্যাপারটাও একটা শক্ত ব্যায়াম মাত্র। এই বিশ্রামের ব্যায়ামটা তাকে করতে হচ্ছে একটাই মাত্র কারণে, তার প্যান্ট এখনো শুকায়নি। না শুকালে বেরোবে কি করে? নিজের ফিয়াট গাড়িটার কথা শুয়ে শুয়ে ভাবল অংশু। সেকেন্ড হ্যান্ড, কিন্তু চমৎকার অবস্থায় ছিল কেনার সময়। তার হাতে সেট হয়ে গিয়েছিল, ইনশিওর করা আছে। কিছু টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবে অংশু।
তবে গাড়িটা আর ফিরবে না। পার্টসগুলো চুরি হয়ে যাবে অ্যাক্সিডেন্ট স্পট থেকে, চাকা, ব্যাটারি। অংশু ফের উঠে হল ঘরে বসে, খুবই কষ্টে। তারপর থানায় ফোন করে। আপনারা অ্যাক্সিডেন্ট স্পটে কোনো পাহারা রেখেছেন? না স্যার। একটু পাহারা রাখলে ভালো হতো না? পার্স চুরি যাবে যে। আমাদের লোক বড় কম। তাহলে? কিছু করার নেই স্যার, চুরি যাওয়ার হলে এতক্ষণে হয়ে গেছে। হোপলেস বলে অংশু ফোন রেখে দেয়। ট্রাউজার এখনো শুকোয়নি, কোমরের কাছে বেশ ভেজা। তবু অংশু প্যান্ট পরে নেয়, জামা গায়ে দেয়। বিশুকে একটা রিক্সা আনতে বলে বারান্দায় বসে পাখির ডাক শোনে। রাত 8টা নাগাদ যখন বাড়ি ফিরল অংশু, তখন সে অনেকটাই বিপর্যস্ত, বিভ্রান্ত, হাঁকলান্ত। তবে বিপর্যয়ের ভাবটা সে ইচ্ছে করেই একটু বাড়িয়ে তুলেছিল, যাতে বেশি প্রশ্নের জবাব দিতে না হয়। বাইরের ঘরেই তার জন্য অপেক্ষা করছিল সবাই। পারিবারিক ডাক্তারও তৈরি হয়েছিলেন। সে বাড়িতে পা দেওয়া মাত্র মা এসে তাকে প্রথম ধরল। একটি প্রশ্নেরই জবাব দিতে হলো তাকে। মেয়েটা কি মারা গেছে? হ্যাঁ। ইস। ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিলেন, নাড়িচাড়ি দেখলেন একটু, তারপর ঘুমের হাতে ছেড়ে দিলেন। অংশু ঘুমোলো, প্রচন্ড গভীর টানা ঘুম। পরের দিনটাও পড়ে থাকতে হলো বিছানায়। মাঝে মাঝে অফিস এবং থানা থেকে ফোন এলো বাড়িতে। ভাগ্য ভালো যে তাকে ফোন ধরতে হলো না। সে অসুস্থ, শয্যাগত এবং আন্ডার সেডেশন, সুতরাং জবাব দেওয়ার দায় নেই। বাড়ির লোকেরা সারা দিন প্রায় নিঃশব্দে রইল। কিন্তু এই অবস্থা তো স্থায়ী হবে না। তাকে জাগতে হবে এবং মুখোমুখি হতে হবে সকলের। অনেক প্রশ্ন আছে ওদের, সঙ্গত প্রশ্ন, বিপজ্জনক প্রশ্ন। প্রশ্ন করবে পুলিশ, প্রশ্ন করবে অফিসের সহকর্মীরা। একটু নিটোল ছিদ্রহীন মিথ্যে গল্প বানানো খুব সহজ হবে না। কোনো মিথ্যেই তো ছিদ্রহীন নয়। চোখ খুলতেই লজ্জা করছিল অংশু। আলপনার মুখ শুকনো, চোখ সজল। মুখ থেকে মনে হয় সারা রাত তার পাশে বসে জেগে কাটিয়েছে। তার ছোট ভাই অ্যাক্সিডেন্ট স্পট থেকে ঘুরে এসেছে, এটাও সে টুকরো টাকরা কথা থেকে টের পেল। থানা, পুলিশ, ইন্স্যুরেন্স সবই সে সামলাচ্ছে। পরের রাত্রিটাও গভীর ঘুমে কেটে গেল অংশু। জাগলো বেলায়। আলপনা তার গায়ে মৃদু নাড়া দিয়ে বলল, তোমার অফিস থেকে ফোন এসেছে, জরুরি দরকার। কে ফোন করেছে? ডিরেক্টর নিজে। আধ ঘন্টা পর আবার ফোন করবে। অংশু চুপচাপ চেয়ে রইল। আস্তে আস্তে পর্দা উঠছে রঙ্গমঞ্চের। হাজার জোড়া চোখ তার দিকে চেয়ে থাকবে। সে রঙ্গমঞ্চে একা। আধ ঘন্টা পরেই ফোনটা এলো। অংশু? বলছি। কেমন আছো? একটু ভালো। বেলা 12টায় একবার অফিসে আসতে পারবে? পারবো। আজ মিসেস সরকারে ডেড বডি রিলিজ করেছে সকালে। সোজা অফিসে আসছে। এখান থেকেই ক্রিমেশনে নিয়ে যাবে। অফিসের সিঁড়িতে তারা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। সামনে লরি, লরির ওপর খাটে রানু শুয়ে আছে। অফিস থেকে বিশাল একটা টায়ারের আকৃতির মালা দেওয়া হয়েছে তার বুকের ওপর। প্রতীকটা চমৎকার। এক লরি মেরে দিয়ে গেছে রানুকে, আর এক লরির ওপর এখন শেষ হওয়া। বুকে ফুলের চাকা, চমৎকার। এতগুলো লোকের এই সমবেত নিস্তব্ধতা ভারী অস্বস্তিকর। অংশুর অল্প অল্প ঘাম হচ্ছে। লরিটা চলে যাচ্ছে কেন? কেন চলে যাচ্ছে না? ডিরেক্টর চাপার স্বরে জিজ্ঞেস করলেন, ফিলিং সিক অংশু? একটু। স্বাভাবিক। ইট ওয়াজ আ গ্রেট শক। মিসেস সরকারের হাজবেন্ড আর বাচ্চাকে আনতে গাড়ি পাঠানো হয়েছে।
দে আর বিং লেট। অংশু বুকের দুটো বোতাম খুলে ফেলল, স্টান্স পাল্টালো পায়ে। তারপর একটা গাড়ি এসে থামলো লরিটার পেছনে। অংশু স্থির হয় এবার। পেছনে দরজাটা খুলে একজন রোগা ও পাগলাটে চেহারার লোক নেমে আসে। পরনে পায়জামা, হ্যান্ডলুমের খয়েরি পাঞ্জাবি, চুল বড় বড়, সামান্য দাড়ি আছে। চুল দাড়ি কাঁচা পাকা, কিন্তু লোকটার বয়স খুব বেশি নয়, 35-34 হবে। অংশুর বাঁ পাশ থেকে কে যেন চাপার স্বরে বলে উঠল, এ রাস্কেল, ডাউনরাইট রাস্কেল। লোকটার পেছনে একটা বাচ্চা নেমে এলো, নীল প্যান্ট, সাদা জামা, বেশ রোগা, বছর 5 বেশি বয়স নয়। মুখটায় কেমন ভ্যাবাচ্যাকা ভাব, চোখে ভয়। নিস্তব্ধতা ভাঙলো আচমকা। নিখুঁত একটা বিদ্যুৎগতি ছুঁচের মতো ঘুরে বেড়াতে লাগলো। কানে হাত চাপা দিয়ে অংশু একটা কাতুর শব্দ করল, উফ! ছেলেটাকে কে যেন লরির ওপর তুলে দিয়েছে। রোগা হাড্ডিসার হতভম্ব ছেলেটা আর কোনো শব্দ বা কথা খুঁজে পাচ্ছে না, শুধু তীক্ষ্ণ পাখির স্বরে ডাকছে, মা 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 মা। অংশু ধীরে ধীরে বসে পড়তে থাকে। দুহাতে প্রাণপণে বন্ধ করে থাকতে চেষ্টা করে শ্রবণ, কিন্তু সব প্রতিরোধ ভেঙে সেই তীক্ষ্ণ পাখির ডাক তার ভেতরে সূচিমুখ হয়ে ঢুকে যায়, লণ্ডভণ্ড করে দিতে থাকে তার অভ্যন্তর। অংশু মাথা নাড়ে, শব্দটা ঝেড়ে ফেলার চেষ্টা করে সে, তবু দম আটকে আসতে থাকে। সে হাত তুলে বলতে চেষ্টা করে, ডেকো না, ওভাবে ডেকো না, আমি পারছি না। কিন্তু কিছুই উচ্চারণ করতে পারে না অংশু। দুহাতে কান চেপে সে অভিভূতের মতো চেয়ে থাকে। একটা শব্দের বুলেট বারবার এসে বিদ্ধ করে তাকে, ঝাঁঝরা করে দিতে থাকে। আজকের জন্য এতটাই। শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুর্ঘটনা। এরকমই নানান রকম গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন অডিও স্টোরি এক্সপ্রেস।